আমাদের সবারই জীবনে কখনো কখনো নিজেকে বড্ড একা মনে হয়, শূন্য মনের দেওয়ালগুলো বড্ড ফাঁকা মনে হয়। আর ঠিক তখনই হয়তো আমরা এমন কাউকে খুঁজে পেতে চাই যার কাছে নিশ্চিন্তে নিজেকে লুকিয়ে ফেলা যায়। আর চাই একটু সময়। ফেলে আসা সময়ের সঙ্গেই আগলে রাখা স্মৃতিগুলো কখনো কখনো আমাদের আনন্দ দেয়, কখনো দুঃখে চোখে জল আসে। তবু যতবার সেই স্মৃতি ধরা দিয়ে যায় মনে, আমরা বুঝি আসলে আমাদেরও কখনো একটা অতীত ছিল, এমন কিছু ইচ্ছে ছিল যা হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে আজও। কিন্তু মনের আকাশে সেই আবছা হয়ে আসা আলো আজও আমাদের পথ দেখায়। হয়তো এমন কোথাও নিয়ে যেতে চায় যেখানে সেই ইচ্ছেগুলোকে শেষবার ছেড়ে এসেছিলাম আমরা, আর থেকে যায় সেই একটা লুকোনো আমি, দুহাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখা সেই শেষ অবশিষ্টটুকু উড়িয়ে দেওয়ার জন্য, আরো একবার নতুন করে স্বপ্ন দেখার জন্য। শুনে নিন আজকের গল্প, ধ্রুবজ্যোতি মালাকারের কলমে স্মৃতির শেষ প্রহর। কাকু 500 চিনি দাও তো। দোকানদার একটা টেবিল পাখা চালিয়ে মেঝেতে চিত হয়ে শুয়েছিল। সে আর চোখে তাকালো দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। একটা বছর 24-এর ছেলে, লম্বা, রোগাটে চেহারা, পরনে একটা কালো গেঞ্জি আর ট্রাউজার। সে মাথাটা তুলে এমনভাবে ছেলেটির দিকে তাকালো যেন চিনি না, সে তার মায়ের হাত চেয়ে ফেলেছে। যদিও তার দোষ খুব একটা নেই, এই গরমের দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম দেওয়ার সময় এমন হাঁকডাক করলে কারি বা ভালো লাগে বলুন? এই সময়টাতেই আসতে হয় তোমায় সব সময়, তাই না? কিছুটা ক্ষুণ্ণ দৃষ্টিতেই উঠতে উঠতে দোকানদার বলল, আরে কাকু জানোই তো সকালে একটু ব্যস্ত থাকি। ছেলেটা সামনের কৌটোগুলোকে নাড়াচাড়া করতে করতে বলল, আরে থামো থামো, সারাদিন তো দেখি এদিক ওদিক ঘুরে বেড়াও, আদেও কাজবাজ কিছু আছে নাকি? আরে এটা আমার পার্সোনাল ম্যাটার, তুমি এত বলছো কেন? যেটা দিতে বলেছি দাও না। বেশ গজগজে গলায় বলল ছেলেটি। চিনির পরিমাণ মাপতে মাপতে দোকানদার একটু সন্দেহের দৃষ্টিতেই তাকিয়ে থাকলো সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। কিছুক্ষণ পরে হাতে একটা চিনির প্যাকেট নিয়ে দোকান থেকে বেরিয়ে আসলো সে। এখন পরিচয়টা করিয়ে দিই, ইনি হলেন পল্টু ওরফে শ্রী পল্টন দাস। হ্যাঁ, নামটা একটু বিদঘুটে শোনায় বই কি, এমনকি তারও এই নামটা তেমন পছন্দ নয়, কিন্তু কি আর করা যাবে। মরার আগে তার ঠাম্মার শেষ ইচ্ছা ছিল যে নাতি হলে তার নাম পল্টন রাখা হবে, তাই অগত্যা। স্কুল কলেজে তার এই নাম নিয়ে বহুত প্যাক খেতে হয়েছে, এমনকি এই নামের জন্যে মেয়েদের সঙ্গে কথা বলতেও তার বড় কনফিডেন্সের অভাব বোধ হতো। 1 বছর হয়ে গেল কলেজ পাশ করে ঘরে বসে আছে পল্টু। ঘরে বসে আছে বলতে যে একেবারেই কোনো কিছুর চেষ্টা করেনি তা নয়। 2-3টি সরকারি চাকরির পরীক্ষা টরীক্ষা দিয়েছে সে, নেহাত কোনো গতি হয়নি সেখানে। আবার অন্য কোথাও যেতেও পারবে না, বাড়ি থেকে কড়া নির্দেশ, সরকারি চাকরি ছাড়া অন্য কিচ্ছু নয়। এক্ষেত্রে বলাই যায় পল্টুর জীবনে তেমন আহামরি কোনো পরিবর্তনই এখনো পর্যন্ত আসেনি। বাড়ি ঢুকে মায়ের হাতে চিনির প্যাকেটটা ধরিয়ে বাথরুমের দিকে পা বাড়াতে যাচ্ছিল পল্টু, এমন সময় পেছন থেকে মা বলল, জানিস তো গণেশ কাকুর ছেলে রেলে চাকরি পেয়েছে। পল্টু মায়ের কথায় তেমন গুরুত্ব না দেখিয়েই বলল, বাহ খুব ভালো, এবার 1 কাপ চা করে দাও তোমার, মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা তুই আর কতদিন এমন করে বাড়িতে বসে থাকবি বাবা? হ্যাঁ, 2 বছর হতে গেল, সবাই কিছু না কিছুতে ঢুকে গেছে, আর তুই কিনা বাড়িতে বসে আছিস। বলি লোকের কাছে কি বলবো আমি? হ্যাঁ উফ আবার শুরু। মনে মনে একটু বিরক্তই হলো পল্টু। তোর বাবা চলে যাওয়ার পর থেকে একা হাতে সংসারটা চালাচ্ছি। ওই 2 পয়সা রোজগার দিয়ে তোর পড়াশুনো, সংসারের জিনিসপত্র সবকিছু করতে হচ্ছে, সবকিছু। তোর কি আমার উপর একটু মায়া হয় না রে? হ্যাঁ, এত বড় ছেলে হয়েছিস, কোনো কিছুর চেষ্টা নেই। বললাম পড়াশুনোটা চালিয়ে যা, সেটাও করলি না। কটা টিউশনি জোগাড় করে দিলাম, সেটাও করলি না। ওটা করলে অন্তত মাস গেলে কয়েকটা টাকা তো আসতো। প্রতি মাসে আমার কাছে
হাত পেতে টাকা নিতে লজ্জা করে না তোর? সারা দিন বাইরে বাইরে ঘুরিস, রাত হলে ঘরে আসিস, আমি হাত পুড়িয়ে রান্না করি আর সেটা খাস আর ঘুমোস আর খাস। বলি তোর লজ্জা করে না রে? মায়ের কথাগুলো যেন ছুরির মতো এসে বিঁধল পল্টুর কানে। বড্ড অসহায় লাগে তার। শেষের কথাগুলো ক্রমেই যেন ঝাপসা শোনাচ্ছে তার কানে। পল্টু কিচ্ছু বলে না আর। বাথরুম থেকে স্নান করে বেরিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে সে। দুপুরে কিচ্ছু খায় না। মা কয়েকবার ডেকে গিয়েছিল, কিন্তু পল্টু কোনো সাড়া দেয়নি। ঘুমটা ভাঙাতে তড়াক করে বিছানায় উঠে বসল পল্টু। জানালা দিয়ে বিকেলের বেঁকে পড়া সূর্যের আলোটা এসে পড়েছে তার বিছানার উপর। ঘর থেকে বেরিয়ে একবার এদিক ওদিক উঁকিঝুঁকি মারল সে। না, মানে মনে হয় কোথাও বেরিয়েছে। হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ল পল্টু। পাড়ার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল পাড়ার খেলার মাঠে। এখন সেখানে খেলা করছে কিছু কচি কাঁচাদের দল। পল্টু সেই ভিড় আওয়াজ এড়িয়ে গিয়ে বসল মাঠের একদম শেষ প্রান্তের জলের পাইপটার উপর। এখান থেকে পুরো মাঠটাকে দেখা যায়। মাঝে মধ্যেই পল্টুর যখন মন খারাপ করে বা দিন খারাপ যায়, সেইখানে এসে চুপচাপ বসে থাকে। পাশের লম্বু বাগানটা থেকে ভেসে আসা হাওয়া আর পাতার সরসর আওয়াজে মন শান্ত হয়ে যায় তার। আজ মাকে দেখে খুবই খারাপ লাগছিল তার। সত্যি তো, দিন রাত নাকে মুখে রক্ত তুলে কাজ করে যাচ্ছে মানুষটা। এতদিনে পল্টু যা চেয়েছে নিজের সাধ্য মতো তা পূরণ করার চেষ্টা করে গেছে, কিন্তু তার বদলে সে তাকে কি দিয়েছে? একটার পর একটা অজুহাত, মিথ্যে। তার মতন ছেলে পাওয়াটা এতটাই কি দুর্ভাগ্যের বিষয়? পল্টুর চোখ দুটো চিকচিক করে উঠল। একটা ঋণঋণে হাওয়া ভেসে এলো তার শরীর স্পর্শ করে। দূরে কোনো গাছে ডেকে উঠল একটা কাক। এত কি ভাবছো খোকা? জীবনে এখনো ভাবার অনেক সময় পাবে। কথাটা শুনতেই চমকে উঠল পল্টু। এদিক ওদিক তাকিয়ে আতকে উঠল সে। একটা লোক কখন সে তার পাশে এসে বসেছে খেয়ালই করেনি পল্টু। বসেছে সেটা বড় কথা নয়, কিন্তু লোকটার বেশভূষা, তার চেহারা দেখে বেশ একটু অস্বস্তি হয় তার। প্রায় তার কোমর সমান উচ্চতা হবে লোকটার। মাথায় অ্যাজা বড় একটা টাক, দুই কানের উপর দিয়ে কয়েক গাছা চুল চাউমিনের মতো ঝুলছে, আর সেই কানও স্বাভাবিক কানের তুলনায় সাইজে বেশ বড়। মাথাটা দেখতে খানিকটা উল্টোনো হাড়ির মতন, যেন একটা বাচ্চার শরীরে বছর 40-এর লোকের মাথা বসিয়ে দেওয়া হয়েছে। গায়ে একটা হলদেটে ফতুয়া আর পাজামা, কিন্তু তার চোখ দুটো ভারী অন্যরকম। একটা অদ্ভুত উজ্জ্বলতা যেন খেলা করছে সেইখানে। আপনি কে? একটু অস্বস্তি ভরা গলায় জিজ্ঞেস করলো পল্টু। আমি আমি বঙ্কু। লোকটা একটু ধীর স্বরে বলল। বঙ্কু? এইটুকুই নাম আপনার? বেশ অবাক হয়েই বলল পল্টু। বঙ্কু নামটা আগেও কোথাও শুনেছে সে কি একটা গল্পে পড়েছিল যেন। এইসবই ভাবছিল সে, হঠাৎ লোকটি বলে উঠল, বঙ্কু বাবুর বন্ধু সত্যজিৎ রায়। আমি কি ভাবছি আপনি জানলেন কি করে? এই, আপনি মাইন্ড রিড করতে পারেন? জাদুকর নাকি? পল্টুর অবাক হওয়া মুখটার দিকে তাকিয়ে শান্ত গলায় লোকটি বলল, আগে না, ওসব কিছু নয়। বাঙালির কাছে এই নামটা শুনলে মাথায় প্রথম ওই গল্পের নামটাই আসে কি না, তাই ওটা প্রেডিক্ট করা অতটা চাপের কিছু নয়। তুমি মনে হয় কিছু একটা নিয়ে খুব চাপে আছো, তাই না? লোকটার অমন প্রশ্নে একটু অস্বস্তি ভরা দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো পল্টু। আজব তো, আপনাকে চিনি না, জানি না, আপনাকে কেন বলতে যাব প্রবলেমে আছে কি নেই? তা ঠিক। নিজের প্রবলেমের কথা অপরিচিত কাউকে না বলাটাই ভালো। লোকটি একইভাবে বলল কথাটা। লোকটার এমন গায়ে পড়ার স্বভাব বেশ বিরক্তই লাগছিল পল্টু। এবার সে একটু কড়া স্বরেই বলল, দেখুন, এমনিতেই মাথাটাতে খোঁচে আছে, এরকম ভাবে বিরক্ত করবেন না প্লিজ। এত বড় মাঠ, আপনি অন্য কোথাও যান। পল্টুর বিরক্তিতে যেন কোনো ভ্রুক্ষেপই করল না লোকটা। আগের মতোই তার দিকে দৃষ্টি রেখে সে বলল,
আমি জানি তোমার দিনটা মোটেও ভালো যায়নি। এই অবস্থায় মাথা গরম থাকাটা খুবই স্বাভাবিক। তোমার মায়ের এতগুলো কথা তোমাকে শোনানো মোটেও উচিত হয়নি। কিন্তু কি জানো তো খোকা, নিজের মনে চেপে রাখা কথা কাউকে বললে মনটা হালকা হয়। ধরে নাও আমি তোমার কথাগুলো শোনার জন্যই এখানে এসেছি, তাহলেই তো হলো। এবার বেশ অবাক চোখে লোকটির দিকে তাকায় পল্টু। ওর মা যে ওকে কথা শুনিয়েছে সেটাই লোকটা জানলো কিভাবে? এই, আপনি কি আমাকে ফলো করছেন? দেখুন, বেশি বেগরবাই করলে কিন্তু পুলিশে কল করব। কিছুটা ধমকানোর সুরেই কথাটা বলল পল্টু। লোকটার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে ঠায় একভাবে বসে আছে তার পাশে। আমাদের জীবনটাই না এরকম হয়ে গেছে, আমরা সহজে আর কাউকেই বিশ্বাস করতে পারি না। আর যদি কাউকে আমার মতন দেখতে হয় তাহলে তো কথাই নেই, সবাই একটু এড়িয়েই চলে। এর জন্য তোমাকে আমি দোষ দেব না খোকা। আমাদের সমাজটাই এখন এরকম, বুঝলে? সমাজটাই এরকম। লোকটার জন্য কিছুটা মায়াই হয় পল্টু। দেখুন, আপনাকে অমন করে বলার উদ্দেশ্য আমার ছিল না। পল্টুকে মাঝপথেই থামিয়ে লোকটি আবার বললেন, যখন আমাদের জীবনে কিছু ঠিকঠাক হয় না তখনই আমরা নিজেদের দোষ দেই, আর সেখান থেকে সৃষ্টি হয় রাগ, ঘৃণার, জীবনের প্রতি, আশেপাশে মানুষদের প্রতি, আরও যে কত কি। যেটা তোমার এখন হচ্ছে তোমার মায়ের, তোমার প্রিয়জনদের প্রতি, ওইটাই। আসলে কি জানো তো, তুমি এতদিন এত কিছুর মধ্যে নিজেকে নিয়ে ভাবাটাই ভুলে গেছো। তুমি অতীতকে আঁকড়ে বেঁচে থাকতে চাইছো, যেটা আমাদের একটা জায়গাতেই স্থির করে দেয় আর এগোতে দেয় না। তুমি ভাবছো তোমার বাবা তোমাদের কতটা অসহায় করে চলে গেছে। যদি সে বেঁচে থাকতো তোমার জীবনটা কতটাই না আলাদা হতো। তখন যদি কিছুটা ভেবে সিদ্ধান্তগুলো নিতে, তাহলে হয়তো কত সম্পর্ক টিকে যেতে পারতো। বাবা আমাকে মিথ্যে বলেছিল। পল্টুর গলাটা শুষ্ক শোনায়। তা এমন মনে হওয়ার কারণ? লোকটির চোখে মুখে কৌতুক খেলা করছে। পল্টু মাঠের শেষ দিগন্তের দিকে চোখ রাখে। সেখান থেকে বিকেলের শেষ প্রহরের সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে পুরো মাঠটা জুড়ে। এখন মাঠে আর কাউকে দেখা যাচ্ছে না। পাশের ঝোপঝাড়গুলো থেকে শোনা যাচ্ছে ঝিঁঝির শব্দ। বড্ড মায়াবী লাগছে চারপাশটা। বাবা সত্যিটা লুকিয়েছিল আমাদের কাছ থেকে। শেষ মুহূর্তেও বলেছিল সে ভালো আছে, সে আমাদের কখনো ছেড়ে যাবে না, কিন্তু কথা রাখেনি। বাবার নিথর দেহটাকে ধরে সারা রাত মাকে কাঁদতে দেখেছি। নিজেকে খুব অসহায় লাগছিল সেদিন। কি হয়েছিল তোমার বাবার? ক্যান্সার। আসলে কি জানো তো পল্টু, মানুষকে এই লুকানোর অভিনয়টা করতে হয় যাতে তার প্রিয়জনরা খুব খুশিতে থাকে, জানো তো। তোমার বাবা জানতেন যে তার কাছে সময় আর বেশি নেই, আর হয়তো তিনি চাননি যে তার চোখের সামনে তুমি, তোমার মা, সবাই ভেঙে পড়ো। হয়তো তোমাদের এই অসহায়তাটা তিনি সহ্য করতে পারতেন না, জানো তো। লোকটি ওই ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। চারপাশটা এখন আরো নিশ্চুপ হয়ে গেছে। দূরের ঝোপগুলোতে ঝিঁঝির আওয়াজের সঙ্গে এখন দু একটা জোনাকিও উঁকি মারছে। পরন্ত বিকেলের হলদে সোনালি আলোয় যেন ভেসে যাচ্ছে ওদের দুজনের সারা শরীর। হাতের কবজি দিয়ে নিজের চোখ দুটো মুছে নিয়ে এবার বেশ কৌতুকের সুরেই পল্টু জিজ্ঞেস করল, আচ্ছা, এই যে আপনাকে আমি চিনি না, জানি না, তাও এত কিছু বললাম, আর তাছাড়াও মাঠে এত থাকতেও আপনি আমার পাশেই এসে বসলেন, আমার মনের সব কথা বুঝে গেলেন। আপনি ঠিক কে বলুন তো? আপনাকে তো এই মাঠে আগে কোনোদিন দেখিনি। কিন্তু আমি দেখেছি। বঙ্কুবাবুর মুখটা ভারী উজ্জ্বল দেখালো। তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি, এই মাঠটাকে বদলাতে দেখেছি। এই মাঠেই তোমার প্রথম সাইকেল চালাতে গিয়ে পায়ের কোড়ে আঙুল মচকাতে দেখেছি। বন্ধুদের সাথে বহু সুখ দুঃখের মুহূর্ত কাটাতে দেখেছি।
এমনকি পুলক বাবুর মেয়েকে ওই বড় জলপাই গাছটার আড়ালে নিয়ে গিয়ে এমনই একটা পড়ন্ত বিকেলে তুমি লুকিয়ে চুমু খেয়েছিলে, সেটাও আমি। এই, আপনি কি বলতে চাইছেন? এসব ব্যাপার তো কারো জানার কথা নয়, একমাত্র পচুকে বলেছিলাম। পল্টুর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। শালা হারামিটা চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে। দাঁত কিরমির করে বলল পল্টু। আহা, ওরকম কিছু নয় হে খোকা, কেউ কাউকে কিচ্ছু বলে বেড়ায়নি, কিচ্ছু ছড়ায়নি কেউ। আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি খোকা, বুঝলে? ধরে নাও আমি তোমার ভবিষ্যৎ থেকেই এসেছি। আপনি টাইম ট্রাভেলার? প্রায় নিজের জায়গা থেকে ছিটকে পড়ছিল পল্টু। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভাবলো পল্টু। তারপর একটু এক্সাইটেড হয়েই বলল, আচ্ছা, এটা যদি সত্যি হয় তাহলে, হ্যাঁ, তাহলে তো আপনি আমার ভবিষ্যৎটাও বলতে পারবেন। মানে আচ্ছা বলুন না, মানে এই ধরুন আমি আদৌ ভালো কিছু করতে পারবো কি না, আমার বিয়েটা অরুণিমার সাথেই হবে কি না। আর আরে তুমি মায়েরই অদ্ভুত ছেলে তো, আগে থেকে সব জেনে গেলে তোমার কর্মটা করবে কি করে শুনি? বঙ্কুবাবুর গলায় এবার বিরক্তি প্রকাশ পেল। এই দেখুন, আপনি অমন খাপ্পা হচ্ছেন কেন? দেখুন, আগে থেকে যদি জেনে যাই জীবনে কি হবে, তাই তো সেই অনুযায়ী কর্ম করব না, কষ্ট কম হবে। পল্টুর এমন কথা শুনে এবার চোখ মুখ কুঁচকে গেল ভদ্রলোকের। এই জন্য তোমার এই অবস্থা, বুঝলে তো? অমন করে কিচ্ছু হয় না। জীবনে যদি ভালো কিছু করতে চাও তো নিজের মতো কর্ম করে যাও, নইলে এসব ভাবতে থাকলে না ওই প্রেমিকাকে জীবনসঙ্গী বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। দেখুন, আপনি কিন্তু তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছেন। আরে রাখো তোমার পার্সোনাল লাইফ, হ্যাঁ পার্সোনাল। যখন তোমাকে আর তোমার ওই প্রেমিকাকে পুজোর সময় একসাথে হাত ধরে ঘুরতে দেখে ফেলেছিল ওর বাবা, তখন ওর বাবাকে এমন ঝাঁঝানি মারতে পেরেছিলে খোকা? সালা অমন ঢ্যামনা কারোর বাপ হতে পারে? পুরো হিটলার। অরুণিমার বাবারই অমরেশ পুরীর মতো লুকটা দেখলে না আমার ভিতরে সবকিছু নড়ে ওঠে। কথাগুলো বলতে বলতেই রীতিমতো ঘেমে যাচ্ছিল পল্টু। হ্যাঁ, নড়ে ওঠে মানে? আরে হাড় গোড়। পুরো মাঠটা একটু একটু করে যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। লম্বু বাগান থেকে একটা মৃদু বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সারা দিনের জমে থাকা তপ্ত ধুলো, ক্রমশ ঠান্ডা করে দিচ্ছে চরাচর। আচ্ছা, আমরা যাদের হারিয়ে ফেলি তাদের আর ফিরিয়ে আনা যায় না, তাই না? না। পল্টুর প্রশ্নে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বঙ্কুবাবু। তিনি আরো বললেন, আমরা যাদের হারিয়ে ফেলি তাদের চিরকালের জন্যই হারিয়ে ফেলি। হ্যাঁ, যেটা আমাদের কাছে পড়ে থাকে সেটা হলো স্মৃতি খোকা, বুঝলে? তাদের সুখ দুঃখের মুহূর্তগুলো, তাদের কথা, তাদের ব্যবহার করা জিনিস, আর এগুলোকেই আমরা সযত্নে রেখে দিই তাদের প্রতিফলক হিসেবে। তোমার মনে আছে ওই কালো নেডিটার কথা, যাকে তুমি প্রতিদিন স্কুল থেকে আসার সময় নিজের টিফিনের ভাগটা খেতে দিতে? নিজের টিফিনের পোর্ট আমি খেতাম না, একটু বাঁচিয়ে রাখতাম ওর জন্য। প্রতিদিন স্কুল থেকে আসার সময় দেখতাম ওই মোড়টা দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করতো আমার জন্য। আমাকে দেখলেই দৌড়ে চলে আসতো আমার কাছে, লেজ নাড়তো। আর যেদিন আমি টিফিন নিয়ে যেতাম না, ও যেন কীভাবে বুঝে যেত। সেদিন না লাফালাফি করতো না, চুপচাপ আমার পাশে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত আসতো। আর আমি ঘরে ঢুকে যেতে আবার ফিরে যেত। একদিন স্কুল থেকে ফিরছিলাম, মোড়ের কাজটায় পৌঁছে ওকে আর দেখতে পেলাম না। এর আগে এমন কখনো হয়নি যে ও আমার জন্য অপেক্ষা করতো না, কিন্তু সেদিন ছিল না। আমি অনেক খুঁজছিলাম ওকে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এমন সময় দেখলাম আমাদের মেন রোডের ধারে একটা ছোট্ট মতো ভিড় হয়েছে। গেলাম সেদিকটায়, আর কাছে যেতেই দেখলাম ওর দেহটা রাস্তায় পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। লোকজনের কথা শুনে বুঝলাম যে কোনো একটা বড় গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছিল। এই ছোট্ট দেহটা অত জোরে ধাক্কা সহ্য করতে পারেনি। আমি বাড়ি এসে খুব কেঁদেছিলাম সেদিন। জামায় রক্তের
দাগ দেখে মা খুব বকেছিল, কিন্তু আমার কিছুই কানে যায়নি। জানি প্রিয়, জানি কোনো কিছুকে হারিয়ে ফেলার কষ্টটা তোমাকে ভিতর ভিতর ফাঁকা করে দিয়েছে। বাবার চলে যাওয়া, পোষ্যকে হারানো, সবই জানি। আচ্ছা পল্টু, তোমার কখনো মরে যেতে ইচ্ছে করে? এই প্রশ্নটা অন্য সময় করলে হয়তো পল্টু ভালো মন্দ কিছু একটা শুনিয়ে দিত, কিন্তু এখন নিজেকে বড়ই অসহায় লাগে। তা করেছে, বহুবার করেছে, কিন্তু সাহসের কাছে বারবার হেরে গেছি। সাহস, ঠিকই বলেছ। একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক, তারপর বললেন, মাঝে মধ্যে সাহসের কমতি আমাদের জীবনে আরো একবার ভাবার সুযোগ দেয়, যেটা তুমি পেয়েছো পল্টু। দূরের কোনো বাড়ি থেকে শঙ্খের আওয়াজ ভেসে আসে। আকাশে একটা দুটো তারা দেখা যাচ্ছে এখন। কমলা আর ধূসর রঙের মিশ্রণে একটা অদ্ভুত আভা ছড়িয়ে পড়েছে গোটা আকাশ জুড়ে। ঘরে ফেরা পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। ওই যে তারাগুলো দেখছো, ওদের মধ্যে অনেকেই কিন্তু মৃত, কিন্তু তাদের অনেকগুলো এখনো আমাদের আকাশ জুড়ে ছেয়ে আছে, ঠিক হারিয়ে যাওয়া মানুষের প্রতিচ্ছবির মতো, যারা আমাদের স্মৃতিটুকু জুড়ে ঠিক ওইভাবেই রয়ে যাবে চিরকাল। আকাশের দিকে চোখ রেখে কথাগুলো বললেন বঙ্কুবাবু। কিন্তু ওটার একটা সায়েন্টিফিক রিজন আছে। আরে রাখো তোমার সায়েন্টিফিক কারণ। এই তোমাদের মতো আজকালকার ছেলে পিলেগুলো না সবকিছুর পেছনেই শুধু ওই যুক্তি খোঁজো। সবসময় যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা হয় না পল্টু, মাঝে মধ্যে কাল্পনিকতারও আশ্রয় নিতে হয়। তাই বলে সবসময় আপন ভোলা হয়ে থাকতে বলছি না, কিন্তু হ্যাঁ, এতে কিন্তু তোমারই ক্ষতি। পল্টুকে থামিয়ে দিয়ে প্রায় এক নাগারে বলে গেলেন ভদ্রলোক। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। পল্টু একবার তাকালো বঙ্কুবাবুর দিকে। কিছুক্ষণ ধরেই লোকটার মধ্যে একটা চঞ্চল ভাব লক্ষ্য করেছে। হঠাৎ পল্টু জিজ্ঞেস করল, আচ্ছা, এত কথা হলো, কিন্তু আপনি কোথায় থাকেন সেটাই তো জানা হলো না। ভদ্রলোকের মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। এই অন্ধকারেও সেটা বোঝা গেল। তিনি বললেন, আগে একবার বলেছি, হয়তো তুমি খেয়াল করোনি। আমি থাকি যেখানে মানুষ ভুলে যাওয়া স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। লোকটার কথাগুলো মাথার উপর দিয়ে গেল পল্টু। মানে? সবকিছুর মানে খুঁজতে নেই হে পল্টু, সময় মতো বুঝে নিতে হয়। অনেক তো সময় হলো, যাও এখন বাড়ি যাও তো, তোমার মা চিন্তা করছে তোমার জন্য, যাও। এতক্ষণে যেন হুঁশ ফিরল পল্টু। সত্যি তো সে এতক্ষণ এখানে বসে আছে। বহু আগে অন্ধকার নেমেছে। সেই কখন মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিল সে, তারপর কোনো খোঁজও নাইনি সে। সন্ধে হয়ে গেছে, মা সত্যি হয়তো চিন্তা করছে তার জন্য। পল্টু পাশে তাকালো। বঙ্কুবাবুর শরীরটা এখন অন্ধকারে প্রায় ঢেকে গেছে। সেই জায়গা থেকে উঠে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। এতক্ষণে মশার কামড়ে তার হাত পাগুলো রীতিমতো জ্বালা করছে। কিছুদূর এগোতেই কি মনে হতে পেছন ফিরে পল্টু জিজ্ঞেস করতে গেল, আচ্ছা, আপনি কালকে আবার? হ্যাঁ, কিন্তু কে কোথায়? চারপাশ ফাঁকা, কেউ কোথাও নেই, বরং একটা অদ্ভুত মায়াবী নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে চারিদিকে। ঝিঝি পোকার আওয়াজ আরো তীক্ষ্ণ হয়েছে ইতিমধ্যে। জোনাকি পোকার মিটমিটে আলোয় ছেয়ে গেছে চারপাশ। মৃদু হাওয়া খেলা করছে গোটা মাঠটা জুড়ে। তারই আঘাতে গাছের পাতার মর্মর আওয়াজ ভেসে আসছে লম্বু বাগানটা থেকে। একটা অদ্ভুত ঘোর যেন ক্রমশ ঘিরে ধরছে তাকে। কিছু একটা যেন বদলে গেছে তার ভিতরে। পল্টু বেশ কিছুক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তারপর পেছন ফিরে মৃদু পায়ে আবার সামনের দিকে এগিয়ে গেল।